মহরম হচ্ছে প্রথম মাস। মহরম মানে নিষিদ্ধ শোক। আমরা জানি যে মহরম কাকে নিয়ে পালিত হয়। আমরা জানি কারবালার প্রান্তরে ইমাম হাসান এবং ইমাম হোসেন, ওনারা যে ৭২ জন লোক উত্তপ্ত মরুভূমিতে ৯ দিন লড়াই করার পর একে একে জলবিহীন বা পানিবিহীন শহীদ হয়েছিলেন, সেটাকে কেন্দ্র করে যেটা শোক পালিত সেটা হচ্ছে মহরম অর্থাৎ নিষিদ্ধ। ইমাম হাসান হোসেন কারবালাকে ইয়াদ করো, ওই যে কারবালার প্রান্তরে যে শহীদ হয়েছিলেন তারই এখানে মাটিটা রেখেছেন, কারণ কারবালার মাটি ধর্মীয়, সবাই তো নিয়ে পালাবে। এই 12 ইমাম আপনারা প্রতিটা দর্শক মনে রাখবেন, মাথায় রাখবেন, মুসলিমদের আরবির প্রথম মাস হচ্ছে মহরম। মহরম মাসে যেদিন চাঁদ উঠবে 1 তারিখ থেকে 9 তারিখ খুলে দেয়, এটা 17 তারিখে ওপেন হয়েছে। আজকে আপনার 4 দিন হলো, এদের 26 তারিখ পর্যন্ত এটা খোলা থাকবে সবার জন্য। তাই 9 দিন যারা দেখতে ইচ্ছুক তারা 9 তারিখের মধ্যে আপনারা চলে আসবেন, দেখতে পাবেন। 1837-এ কামানটাকে কুড়িয়ে পেলেন। নবাব জানতো না কামানটা ভালো না খারাপ। এই আওয়াজে তৎকালীন আশপাশ জায়গায় যারা মা বোনেরা ছিলেন, পেটে বাচ্চা ছিল 5 থেকে 7 মাসের, শোনা যায় এই কামানের আওয়াজে ওই সমস্ত মা এবং বোনেদের পেটের বাচ্চা নষ্ট হয়ে মারা যায়। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি চলে এসেছি মুর্শিদাবাদের সেই ঐতিহাসিক কিলা নিজামত চত্বরে। তো আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছ সেই ঐতিহাসিক হাজারদুয়ারি, আর আমার ঠিক এই বাম পাশে রয়েছে ইমামবাড়া। আপনারা এখন দেখছেন মুর্শিদাবাদের ঐতিহাসিক ইমামবাড়া ও হাজারদুয়ারি প্রাসাদ। মহরম মাসে এই ইমামবাড়া হয়ে ওঠে শোক ও স্মৃতিচারণের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। কারবালার মর্মান্তিক ঘটনার স্মরণে এখানে হাজার হাজার মানুষ সমবেত হন, অংশ নেন বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে। আর ঠিক পাশেই দাঁড়িয়ে আছে নবাবী আমলের গৌরবময় নিদর্শন হাজারদুয়ারি, যার রয়েছে 1000 দরজার অনন্য স্থাপত্য। ইতিহাস, সংস্কৃতি ও ধর্মীয় আবেগ সব মিলিয়ে মহরমের সময় মুর্শিদাবাদের এই এলাকা ধারণ করে এক ভিন্ন আবহ। তাই এই সময় ইমামবাড়া ও হাজারদুয়ারি দর্শন সত্যি এক বিশেষ অভিজ্ঞতা। এই যে সাদা যে বড় বাড়ি, এই বাড়িটাকে আমরা সবাই বলি ইমামবাড়া। কথাটা ইমামবাড়া নয়, কথাটা হচ্ছে বাড়া ইমাম। এই যে আমাদের মুসলিম যারা আছেন এখানে, আপনারা প্রত্যেকে জানেন যে মুসলিমদের যে আরবির 12টা মাস আসে, তার মধ্যে সর্বপ্রথম মাস দিদি আপনি বলুন তো আমাদের আরবির কোন মাসটা প্রথম, আর আপনি বলুন কোনটা শেষ। আমরা জানি না, অথচ এই দিনটাতে আমরা দাঁড়িয়ে আছি। এই যে মহরম, এটা হচ্ছে আমাদের বছরের প্রথম মাস, আর শেষ চলে গেল জিলহজ, বকরিদ, কুরবানি। তাহলে জিলহজ হচ্ছে শেষ মাস, মহরম হচ্ছে প্রথম মাস। মহরম মানে নিষিদ্ধ শোক। আমরা জানি যে মহরম কাকে নিয়ে পালিত হয়। আমরা জানি কারবালার প্রান্তরে ইমাম হাসান এবং ইমাম হোসেন, ওনারা যে 72 জন লোক উত্তপ্ত মরুভূমিতে 9 দিন লড়াই করার পর একে একে জলবিহীন বা পানিবিহীন শহীদ হয়েছিলেন, সেটাকে কেন্দ্র করে যেটা শোক পালিত সেটা হচ্ছে মহরম অর্থাৎ নিষিদ্ধ। ওই মহরম মাসের আমাদের যেমন মুসলিমদের চাঁদ ধরে হয়, হিন্দুদের যেমন তিথি ধরে হয়। তো এই যে চাঁদ উঠেছে আজকে মহরমের, আজকে 4 দিন হয়ে গেল চাঁদের, 9 তারিখ পর্যন্ত খোলা থাকবে, আর 5 দিন খোলা থাকবে। এই 9 দিন ছাড়া বাকি 355 দিন ইমামবাড়া কাউরির জন্য খুলবে না, বা 12 ইমাম। আর ওই 9 দিন এই বাড়িটাতে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ, বৈষ্ণব যে কোনো সম্প্রদায়ের মানুষ এই মহরম মাসের 1 তারিখ থেকে 9 তারিখ সবাই এই বাড়িটাতে প্রবেশ করতে পারবে। কারণ আপনি মুসলিম, আপনি যাবেন, এই হিন্দু, এই খ্রিস্টান, এই বৌদ্ধ, এই জৈন, সবার জন্য তো একই অধিকার। তাহলে আপনারা যাবেন, ওরা কি অপরাধ করেছে? কারণ নবাব সবার জন্য একটাই করিয়েছিলেন, সবাই ঢুকতে পারবে, আর ওখানে গিয়ে তারা ধূপকাঠি, মোমবাতি জ্বালতে পারবে। তাই এটা মহরমের 9 দিন খুলে দেবে। একদিকে মেয়েদের থাকার ব্যবস্থা ছিল, একদিকে ছেলেদের, কারণ ছেলে মেয়ে ধর্মস্থানে এক জায়গায় থাকা যাবে না, তাই এটাকে বলা হতো গেস্ট হাউস, মুসাফিরখানা। এই 12 ইমাম পুরো দৈর্ঘ্য প্রস্থ 207 মিটার, 28 বিঘে জমির পরে ফেরাদুন যা 7 মাসে যখন নির্মাণ করিয়েছিলেন, বাড়িটার পেছনে টাকা খরচ করেছিলেন তৎকালীন 6 লক্ষ মুদ্রা। মুদ্রা বলতে আপনারা সোনা বা রূপো ভাববেন না, মুদ্রা সোনাও হতে পারে, রূপও হতে পারে। তাই এটা 6 লক্ষ মুদ্রা ব্যয়ে এটা তৈরি হয়েছিল 7 মাসে। এই 12 ইমাম আপনারা প্রতিটা দর্শক মনে রাখবেন, মাথায় রাখবেন, মুসলিমদের আরবির প্রথম মাস হচ্ছে মহরম। মহরম মাসে যেদিন চাঁদ উঠবে 1 তারিখ থেকে 9 তারিখ খুলে দেয়, এটা 17 তারিখে ওপেন হয়েছে। আজকে আপনার 4 দিন হলো, এদের 26 তারিখ পর্যন্ত এটা খোলা থাকবে সবার জন্য। তাই 9 দিন যারা দেখতে ইচ্ছুক তারা 9 তারিখের মধ্যে আপনারা চলে আসবেন, দেখতে পাবেন। 9 তারিখের পরে এলে আর দেখতে পাবেন না। তাই এটা মহরম মাসের চাঁদের 1 তারিখ থেকে 9 তারিখ, এটা আপনার 17 তারিখ থেকে 26 তারিখের মধ্যে আসতে হবে। 27 তারিখে আসলে জলুস বেরিয়ে যাবে, দেখতে পাবেন না, 1 বছরের জন্য বন্ধ হয়ে যাবে।
এটা আমাদের রাজ্য সরকার পরিচালিত। যে সামনে দেখতে পাচ্ছ ইমামবাড়া, তো আর কিন্তু 2-3 দিন পর এই ইমামবাড়াতে কিন্তু প্রচুর ভিড় হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু ইমামবাড়া চত্বরটা একদম কিন্তু ফাঁকা রয়েছে। এই হাজারদুয়ারি যেটা দেখছেন, হাজারদুয়ারিতে কত বিঘে জমির পরে, কত বিঘে বলেছি, এটা হচ্ছে 12 বিঘে। এই 12 বিঘে জমির মধ্যে এই ঘরের মধ্যে মোট 1000টা দুয়ার আছে, 900 আসল 100 নকল। তো এই 900 আর 100 1000টা দুয়ারের জন্য হাজারদুয়ারির নাম। কিন্তু এই বাড়িটার নাম হচ্ছে বড় কুঠি। ইংরেজরা আসতো অফিসিয়ালি কাজ করতে বড় কুঠি। এই যে রাস্তা ওই যে মেয়েগুলো নামছে, এই যে দরজাটা খোলা দেখছেন, এরকম পুরো ঘরের ভেতরে 900 দরজা পাবেন আসল, আর পাশেরটা দেখুন বন্ধ, এরকম 100 দরজা নকল। 900 আর 100 মোট হলো 1000। এই 1000টা দুয়ারের জন্য হাজার দুয়ার বলে নাম হলো হাজারদুয়ারি। প্রশ্ন হলো এই যে হাজারদুয়ারি মাথায় দেখুন একটা উল্টো ভিয়ের মতন, এটাকে কি মডেল বলা হয় আপনাদের জানা আছে? এটাকে বলা হয় ইউরোপিয়ান এবং ইতালিয়ান স্থাপত্যের গথিক মডেল। এটা ম্যাকলিয়াড ভবন, রাজ কলেজ, শ্রীরামপুর কলেজ, টাউন হল, ন্যাশনাল লাইব্রেরি, হোয়াইট হাউস, ভিক্টোরিয়া, রাজভবন, যেখানে যাবেন এটা ইংরেজদের স্থাপত্য। তাই এটা ইংরেজদের স্থাপত্যে 8 বছরে 16.50 লক্ষ মুদ্রা ব্যয় হাজারদুয়ারি তৈরি হয়েছিল। আর হাজারদুয়ারি যখন 8 বছরে তৈরি হয়েছিল তখন এখানকার গভর্নর ছিলেন উইলিয়াম বেন্টিং, নবাব ছিলেন পাপেট হুমায়ুনজা, আর এখানকার আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার ছিলেন কর্নেল ডানকান ম্যাকলিয়ড। তারই তত্ত্বাবধানে 8 বছরে 16.50 লক্ষ মুদ্রা ব্যয় এটা নির্মাণ হয়েছিল। তাই এটা হাজারদুয়ারি ইংরেজদের তৈরি, সিরাজের নয়। বোঝা গেল? সিরাজের ওপারে হাজার দরবার। এই যে হলুদ যে বড় বাড়িটা দেখছেন, এই বাড়িটা আপনারা সবাই জানেন যে হাজারদুয়ারি। আমি আস্তে আস্তে বলেছি এটা হাজারদুয়ারির নাম, কিন্তু এই হাজারদুয়ারি সিরাজ চোখে দেখেনি বা তৈরি করেনি। তাহলে আপনারা প্রশ্ন করবেন যে এই হাজারদুয়ারি সিরাজ দেখলো না, তৈরি করলেন, এটা কার? এটা যেটা তৈরি করেছেন এটা মির্জাফরের বংশধর, এর নাম হচ্ছে হুমায়ুনজা। এই হুমায়ুন 1829-এ হাজারদুয়ারি তৈরি করেছেন, আর শেষ হয়েছে 1837-এ। 29 থেকে 37 হাজারদুয়ারি টোটাল 12 বিঘে জমির মধ্যে 8 বছর সময় নিয়েছিল। এই 8 বছরে এই বাড়িটার পিছনে মোট টাকা খরচ হয়েছিল 16.50 লক্ষ মুদ্রা। এটা ব্রিটিশ তৈরি করা কোর্ট। এবার বলবেন এটা কোর্ট কেন? এই বাড়িটা টোটাল 12 বিঘে ঘরের ভেতরে যখন ঢুকবেন, এই 12 বিঘে ঘরের ভেতরে 1000টা দরজা রয়েছে। 1000টা দরজার মধ্যে 900 দরজা পাবেন আসল কাঠের দরজা, 100 পাবেন নকল চুন সুরকি। 900 আর 100 সর্বমোট হলো 1000। এই 1000টা দুয়ার থাকার কারণে আপনারা প্রতি লোকে মিলে এই বাড়িটাকে হাজার দুয়ার বলে নাম বানালেন, হাজারদুয়ারি, 1000টা দুয়ারের জন্য। কিন্তু হাজারদুয়ারির আসল নাম হচ্ছে বড় কুঠি। এই বড় কুঠিতে উচ্চপদস্থ ইংরেজ কর্মচারী আসতেন, অফিসিয়ালি কর্ম করতেন, রেভিনিউ বিক্রি হতেন এবং আনন্দ উল্লাস করতেন। তা এটা ইংরেজদের বড় কুঠি, কোনো নবাবের এটা বাসস্থান নয়। তাহলে এই বাড়িটা মাথা থেকে আপনারা নামিয়ে দিন, এটা সিরাজের নয়, এটা বাই ব্রিটিশ ইংরেজদের তৈরি করা বিচারালয় বা কোর্ট। বোঝা গেল? এটা কোর্ট ছিল, যেটা আমাদের কলকাতা হাইকোর্ট। মাঠে দেখুন একটা ঘড়ি, এই ঘড়িটাকে বলা হতো ঘড়িঘর। আমরা জানি যে আমাদের বাপ দাদাদের আমলে তৎকালীন হাত ঘড়ি ছিল না, পকেট ঘড়ি ছিল। এই ঘড়িটা ঢং ঢং করে ঘন্টা বাজত, কিন্তু এখন আর বাজে না, যেহেতু ঘড়ির পার্টস নষ্ট হয়ে গেছিল। কিন্তু আবার ঘড়িটা চালু করে দিয়েছে, তাই ঘড়িটা এখন চলছে। তাই চলমান ঘড়ি, কিন্তু 18 মিনিট আগে দৌড়াচ্ছে, কারণ নবাবের ঘড়ি তো একটু বেশি খেয়েছে, একটু ফাস্ট চলছে। এই কামানটার নাম বাচ্চা ওয়ালি কামান। আজ অবধি দিদিভাই আপনি বলুন লোহার কামানের বাচ্চা হয় না, কিন্তু এই কামানটাকে বাচ্চা বলি বলার কারণ এই যে সামনে মসজিদটা দেখছেন, হাজারদুয়ারির পিছনে যে মসজিদটা, এই মসজিদটার নাম হচ্ছে জারাত, অর্থাৎ হলুদ মসজিদ। এই মসজিদের পিছন দিয়ে যে নদীটা যাচ্ছে, এই নদীটার নাম গঙ্গা বা ভাগীরথী। এই ভাগীরথী নদীতে 1837 সালে হাজারদুয়ারির নবাব, যিনি পরাধীন নবাব হুমায়ুনজা, হাজারদুয়ারি প্রাসাদ নির্মাণ করার পর ভাগীরথী নদী থেকে বালি খনন করার সময় এই কামানটাকে নদীতে কুড়িয়ে পেয়েছিলেন। যখন 1837-এ কামানটাকে কুড়িয়ে পেলেন, নবাব জানতো না কামানটা ভালো না খারাপ। নবাব গোলন্দাজকে পরীক্ষা করতে বলেন যে তুমি দেখো কামানটা ভালো না খারাপ। গোলন্দাজ নদীর ধারে কামানটার মুখে 18 কেজি বারুদ আর 18 কেজি পাট গেদে যখন আগুন দিয়েছিলেন কামানটাতে, বিকট বিভৎস একটা আওয়াজ হয়েছিল। এই আওয়াজে তৎকালীন আশপাশ
মানে জায়গায় যারা মা বোনেরা ছিলেন, পেটে বাচ্চা ছিল 5 থেকে 7 মাসের, শোনা যায় এই কামানের আওয়াজে ওই সমস্ত মা এবং বোনেদের পেটের বাচ্চা নষ্ট হয়ে মারা যায়। আর যারা আগুন দিয়েছিল নাক মুখ দিয়ে রক্ত উঠে মারা যায়। তো দিদি, 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে যদি মা বোনেদের বাচ্চা মারা যায়, তাহলে এই যে আপনারা আমরা আছি, আমাদের অবস্থা কি হবে? আমরা তো মারা যাব। তাহলে এখানে যারা কাছে ছিল মারা গেল, 1 থেকে 1.5 কিলোমিটার মধ্যে মা বোনদের বাচ্চা মারা গেল, তাহলে নবাব মারা গেল না কেন? প্রশ্নটা আমার এটাই, নবাব মারা গেল না কেন? নবাব মারা গেলেন না কারণ নবাব হুমায়ুন যার এখানে বাড়ি নয়, ওনার আসল বাড়ি এখান থেকে 5 কিলোমিটার দূর। হুমায়ুন মঞ্জিল আছেন ওনার বাড়িতে, ঘটছে 1.5 কিলোমিটারের মধ্যে, তাহলে উনি কী করে মারা যাবেন? তাহলে নবাব যখন জানলেন যে একটা অঘটনে বাচ্চা মারা গেছে, উনি ওখান থেকে উঠে টানা গাড়িতে ছুটে এলেন। তারা সঙ্গে সঙ্গে ডেথ। হ্যাঁ, ওরা তো জানে না যে কি হবে। আগুনের দেওয়ার পরে বারুদের আওয়াজে কান মুখ ফেটে রক্ত উঠে মারা যায়। কিন্তু নবাব তো আছে 5 কিলোমিটার দূরে, এটা তো ঘটছে 1.5 কিলোমিটারের মধ্যে। নবাব ছুটে এসে ঘটনা দেখে উনি ঘাবড়ে গেলেন, ঘাবড়ে গিয়ে বললেন কামানটাকে সিল করে দাও, আর চালাবে না। তাই দুঃখের সহিত নাম দিলেন বাচ্চা বলি, কামানে যে বাচ্চা বলি হয়ে মারা গেলেন। তবে 2 দিদি ভাই আছেন, আপনাদের জন্য বলি, কামানটার ওজন বেশি না, যদি চেষ্টা করেন তাহলে নিয়ে যেতে পারবেন, নচেত পারবেন না। কামানটার আপনাদের দুজনের জন্য ওজন মাত্র 16,880 পাউন্ড, অর্থাৎ 160 মন, 6,000 কেজি, 3,000 কেজি করে দুজন নিয়ে যাবেন? পারবেন না। আরাম করে পারবেন। যখন 3,000 কেজি করে কাঁধে নিয়ে যাবেন, চিড়ে চাপটা হবেন, শক্তিতে পারবেন না, নেবেন বুদ্ধিতে। মোবাইলে ছবি করে নিয়ে যান, দেখুন যায় কি না। তাহলে মোবাইলে ছবি করবেন, ইজিলি যাবে। তাই এটার নাম হচ্ছে বাচ্চা বলি কামান। এবার আসি, এই যে সাদা যে গোলঘরটা, অ্যাকচুয়াল 1756 আপ টু ডেট আজকের তারিখ পর্যন্ত, এটা ছাড়া সিরাজউদ্দৌলার আর কোনো জায়গায় কোনো নিদর্শন নেই, কারণ এটার নাম সিরাজ মদিনা। আমরা জানি যে সিরাজের নানা আলীবর্দী খাঁ 1756 সালে ইরাক থেকে ওখানকার কারবালার মাটি এনেছিলেন। যেহেতু কারবালার মাটি মুসলিমদের কাছে সবচেয়ে পবিত্র মাটি, তাই এই ঘরের ভেতরে 1756-তে কারবালার মাটি রেখে এটাই সর্বপ্রথম সিরাজ নির্মাণ করালেন, সিরাজ মদিনা। কারণ কারবালার মাটি আমরা যেতে পারি না, কিন্তু এর ভেতরে মাটিটাকে স্পর্শ করলে আমরা অনুভব করি যে কারবালার মাটিটাকে ছুঁতে পারি। এবার আমি আসি, এটা সর্বপ্রথম তৈরি হচ্ছে 1756-তে। 56-তে আলীবর্দী মারা গেলেন, 56-তে আলীবর্দীর সিংহাসনে বসলো সিরাজ। তাহলে সিরাজ হচ্ছে আলীবর্দীর নাতি। তাহলে আলীবর্দীর নাতি সিরাজ যখন নবাব হলেন, তাহলে আলীবর্দীর সিংহাসনে কেন নাতি বসলো? কারণ নাতি তো বসবে না। যেহেতু এখানে প্রশ্ন আসে, আলীবর্দীর কোনো ছেলে ছিল না, 3টে মেয়ে। বড় মেয়ের নাম ঘাসিটি, মেজর নাম মোমেনা, ছোট নাম হচ্ছে আমেনা। এই আমেনার ছেলে হচ্ছে সিরাজ। মেয়ের ছেলে নাতি বংশে দেবে বাতি, তাই মনসুর থেকে নাম রেখেছিলেন সিরাজ। তাই আলীবর্দী সিংহাসনে সিরাজ নবাব হয়েছিলেন 56-তে, মারা গেলেন 57-তে। তাহলে 56 থেকে 57 উনি ক বছর নবাবী করেছিলেন? হিসাব মতন আপনারা প্রত্যেকে বলবেন 1 বছর, কিন্তু খাতা কলমে 1 বছর নয়, 11 মাস 8 দিন। সিরাজ 23-এ নবাব হয়েছিলেন, 24-এ মারা গেছিলেন, খুব অল্প বয়সেই মারা গেছিলেন। সিরাজের বাবার নাম জৈনুদ্দিন খান, মায়ের নাম আমিনা বেগম, সিরাজের বইয়ের নাম লুৎফুন্নেসা, মেয়ের নাম উম্মে জোহরেন্নেসা। তাহলে সিরাজের নাম কি দিদি? নামটা আপনাদের দুজনকে বলি, আপনারা মেয়েরা পারবেন, দাদারা করে নেবে। আপনাদের দুজনের জন্য নাম, সিরাজের নাম হচ্ছে মনসুর আলী। কি বললাম? মনসুর, এই নামটা মনে থাকবে তো? আর ভাইদের জন্য যে নামটা বলি, একটু ছোট নাম, মনে রাখা খুব মুশকিল, ছোট নাম। সিরাজের নাম মনসুর উল মুলক মির্জা মোহাম্মদ শাহকুলি খান নবাব সিরাজউদ্দৌলা হাইবাত জং বাহাদুর। এটা সিরাজউদ্দৌলার প্রকৃত নাম। তাহলে এখানে আমি যা কিছু শুনছি দেখছি সব মির্জাফর, সিরাজের নয়। এবার ওই ঘরের ভেতরে কারবালার মাটি একটু দর্শন। ওখানে কি কারবালার মাটি রয়েছে, তাই তো? কারবালার কারবালার মাটি। তো আমরা এখন কারবালার মাটি দর্শন দিতে যাচ্ছি। এই যে ঘরটাই, ঠিক এই যে মেম্বারের ঠিক সামনে। যান, একটু ভেতর থেকে ঘুরে আসেন, যান আপনি, যান ভেতর, না জুতো খুলে যান। এবার এই যে ভেতরে যারা গেলেন, এটা দর্শনীয় স্থান। এখানে লিখেছে ইমাম হাসান হোসেন কারবালাকে ইয়াদ করো। ওই যে কারবালার প্রান্তরে যে শহীদ ছিলেন, তারই এখানে মাটিটা রেখেছেন। কারণ কারবালার মাটি ধর্মীয়, সবাই তো নিয়ে পালাবে, তাই এখন ওটাকে মাটির তলায় রেখে দিয়ে ওটাকে কাঁচ দিয়ে ঘিরে দিয়েছে, শুধু আসবে ওটাকে ছুঁবে চলে যাবে। তাই এটা হচ্ছে 1756, এটা হচ্ছে সিরাজ মদিনা। 12 ইমাম, যেখানে মহরম মাস, এই মাসে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত প্রতিটা পর্যটক মানুষের জন্য, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবার জন্য
এক কথায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য শুধু 9 দিন খোলা থাকে 1 বছরে, বাকি দিন 355 দিন ক্লোজ। তাই এই যে মহরম চলছে তার জন্য খুলে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, বাইরে দেখো সাদা যে মসজিদটা দেখা যাচ্ছে, মুর্শিদাবাদের প্রথম নবাব যার নাম মুর্শিদ কুলি খাঁ, যার ওয়াইফ নৌসেরি বানু, এই নৌসেরি বানুর এটা কবর। কথিত আছে ইনার মেয়ে আজিমুন্নেসা বা জিন্নাতুন্নেসা প্রতিদিন একটা করে বাচ্চার কলিজা খেতে বলে তাকে দাঁড় করিয়ে জ্যান্ত কবর দিয়েছিল। ওই যে সাদাটা, ওইটা হচ্ছে আজিমুন্নেসা বা জিন্নাতুন্নেসা, ওই তো সাদা মসজিদটা। হ্যাঁ, এটাই হচ্ছে মুর্শিদ কুলি খাঁর বইয়ের কবর। ওর হচ্ছে আপনার কাটরায়, এর হচ্ছে এখানে, আর ওর মেয়ের হচ্ছে আপনার রাজবাড়ির কাছে যেতে গেলেই পাবেন। আর ওই যে সাদা যে মসজিদটা দেখা যাচ্ছে, এটা লখনৌ, দিল্লি, কলকাতা, মুর্শিদাবাদে দেখবেন এটা নাম হচ্ছে চাঁদনি চক বাজার। এই চাঁদনি চক বাজার 4 জায়গায় দেখবেন। ওইখানে আগেকার দিনে বছরে 2টো মেলা বসতো, ঈদ বকরিদে, ওখানে বাজার বসতো হীরা মুক্তে এবং দাস দাসির। তাই ওখান থেকে সিরাজের বেগম লুৎফুন্নেসাকে কেনা হয়েছিল, তাই ওটার নাম হচ্ছে চাঁদনি চক বাজার। গাইডের মধ্যে ভালো করে বুঝালাম এই যে ইমামবাড়া এবং হাজারদুয়ারির যে ইতিহাস। তো গাইডের কাছ থেকে শুনে নেব ওনার নাম এবং পরিচয়। তো আপনার নাম আর পরিচয়টা যদি বলেন। হ্যাঁ, আমার নাম হাসিমুল হক, ডাকনাম পার্কার। আমি হাজারদুয়ারি মিউজিয়াম গাইড করি। হাজারদুয়ারি বললে ভুল হবে, আমাদের অল মুর্শিদাবাদ যেখানে যেখানে পর্যটক আছে, দর্শনীয় স্থান, প্রত্যেকটা জায়গায় আমরা যাই, প্রত্যেকটা জায়গা আমরা দর্শন করাই। আমার মোবাইল নাম্বার হচ্ছে 97 34 57 25 29। এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাকে পাবেন। আর প্রত্যেকটা পর্যটক থেকে বলি, আমাদের হাজারদুয়ারি প্রতি শুক্রবার দিন বন্ধ থাকে। আপনারা দয়া করে শুক্রবার বাদ দিয়ে প্রতিদিন আসবেন, তাহলে আপনারা হাজারদুয়ারি দেখতে পাবেন। হাজারদুয়ারি খোলে সকাল 9টা থেকে সকাল 4টে, বিকেল 4:30 পর্যন্ত টিকিট দেয়। 5টায় হাজারদুয়ারি বন্ধ হয়, অর্থাৎ 4:30টায় কাউন্টার বন্ধ। আধ ঘন্টা পূর্বে আপনাকে টিকিট নিতে হবে। হাজারদুয়ারির টিকিট মূল্য বর্তমান এখন 25 টাকার টিকিট। যাদের 12-13 বয়স তাদের লাগবে না, তার ঊর্ধ্বে এখন টিকিটটা লাগবে। এটা যেহেতু আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার এটা রুলস, তাই আপনাদেরকে নিয়মটা আমি বলে দিলাম। আর ইমামবাড়াটা যে বছরে, আর ইমামবাড়িটা আপনারা প্রতিটা দর্শক আপনারা যারা দেখবেন, দয়া করে আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন ভুল করেও আসবেন না। কারণ আপনাদের যদি আসতে হয় তাহলে মহরম মাসে চাঁদ উঠবে। এই যে মহরম চলছে, মহরম মাসের চাঁদের 1 তারিখ থেকে 9 তারিখ, এই 9 দিন প্রত্যেকটা দর্শকের জন্য ইমামবাড়ি খুলে দেয়। এর ভেতরে অনেক জিনিস আছে যেগুলো এই 9 দিনই দেখতে পাবেন, আদার্স দিন এলে দেখতে পাবেন না। তাই এটা মহরম চলছে আগামী 26 তারিখ পর্যন্ত। আপনারা যারা আসতে চান 26 তারিখের মধ্যে আসবেন, দেখে যাবেন। তারপরে এলে আবার বন্ধ হয়ে যাবে, 1 বছরের জন্য কেউ দেখতে পাবেন না। আর এখানে ইমামবাড়িতে কোনো টিকিট মূল্য লাগে না। তো তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকলো, কেউ মুর্শিদাবাদের এসে যদি গাইড, আচ্ছা এবার আপনারা ঢুকে যান, অবশ্যই তুমি ভাই গাইড প্রেফার করতে পারো। টিকিটটা আপনার কার কাছে দেখার দিয়ে জন্য দেন। অসংখ্য ধন্যবাদ। এখানে দেখা হচ্ছে টিকিটটা দেবেন, নেক্সট ভিডিওতে। দেখে